দেখেছিলে? রেকর্ডিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, আগের দিন যারা ক্লাসটা করোনি রেকর্ডিংটা দেখেছিলে? রেকর্ডিংটা দেখবে তবে তো। রেকর্ডিংটা কি মানে কি কারণে দেওয়া হয়? দেখার জন্যই তো দেওয়া হয়। আরেকবার দেখবে, রিপিট করে দেখবে, তাহলে কি হবে, মাথার মধ্যে ঢুকে থাকবে। ঠিক আছে, মানে একবার ক্লাসটা করে নিয়েছো এই নয় যে আর ক্লাস করার কোনো দরকার নেই বলে। ঠিক আছে, তোমার 30-40 জন ছেলে মেয়ে মিলে তো প্রায় 60 জনের কাছাকাছি আছো, ক্লাস করছে মাত্র 8-9 জন। কিভাবে চলবে বলো? হ্যাঁ, তাহলে দেখো যা যা নোটস দেওয়া হয়েছে সব দিয়ে দিয়েছি। আজকে আমি ফ্যাবেলের নোটসটা কিন্তু আমি তোমাদের আজকে দিয়ে দেবো। ঠিক আছে, ফ্যাবেলের নোটসটা আজ আমি দিয়ে দেবো, আর 9-এর থেকেও যে নোটসটা বাকি আছে 9-এও আমি কিন্তু দিয়ে দেবো। ওকে, নোটটা রেডি করছি। কার রাতে বৃষ্টির জন্য নোটটা বানানো হয়নি। ঠিক আছে, আজকে সারাদিন বানাতে হবে নোটটা আমাকে। ওকে, যাই হোক, দেখো আমরা এর আগের দিন ভার্ব সম্বন্ধে আলোচনা করেছিলাম। ভার্বের 1 নাম্বার ক্লাস হয়েছে, আর একটা ক্লাস হলেই ভার্বটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। মানে যতটুকু তোমাদের প্রয়োজন ঠিক ততটুকুই তোমাদের কিন্তু দরকার হবে। ওকে, তাহলে আমরা এর আগের ক্লাসে কেউ কিন্তু ক্লাস থেকে লেফট নেবে না। ঠিক আছে, এর আগের দিন আমরা ক্লাসে কি শিখেছিলাম? ভার্ব কাকে বলে, ভার্ব কয় প্রকার, মেন ভার্বকে বা ভার্ব কয় প্রকার হলো, ভার্বের ওই যে ভাগগুলো, সেই ভাগগুলোকে আবার কি কি বলে, কয়টি ভাগে ভাগ করা যায়, এগুলো আমরা শিখেছিলাম। যাই হোক, ভার্বকে আমরা সহজে চিনতে পেরেছিলাম যে এটা এটা একটা ভার্ব। ঠিক আছে, আর তোমরা সকলেই তো জানো নাউন বা প্রোনাউনের যদি কোনো কিছু ক্রিয়া বোঝায়, ক্রিয়া মানে কি কাজ, যদি কোনো 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 যদি কাজ করা বোঝায় তখন তাকে আমরা ভার্ব বলছি। আমরা একটু ইংটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, দেখো আমরা যদি দেখতে যাই যে ভার্ব, ভার্ব বলে ভিআরবি, স্ক্রিনটার দিকে সবাই লক্ষ্য করো। ঠিক আছে, ভার্ব মানে কি ক্রিয়াপদ, ক্রিয়া, ক্রিয়াপদ। ওকে, তাহলে এটা যদি আমরা দেখতে চাই, এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে নাউন বা প্রোনাউনের কোনো যদি ক্রিয়াপদ বোঝায়, মানে কোনো যদি নাউন বা প্রোনাউন যদি কোনো কাজ করে, সেই কাজটাকে আমরা বলি ভার্ব বা ক্রিয়া। ক্রিয়া মানেই তো কাজ করা, তাহলে যে কাজটা করছে, যে কাজটা করছে বিষয়টা, যে জোট কাজটা করছে সেটাই হচ্ছে ভার্ব। ওকে, এইবারে আমরা আজকে ভার্বের দ্বিতীয় ক্লাস পড়ব, ভার্বটাকে কিভাবে চিনব, কোনগুলো ভার্ব, এবং আরও বেশ কিছু ভাগ আমরা জানব। এখানে এক্সট্রা বেশ কিছু দেওয়া আছে যেগুলো তোমাদের কাজে লাগবে না, যেগুলো তোমাদের প্রয়োজন আছে আমি সেগুলোই শেখাবো, যেগুলো প্রয়োজন নেই আমি বলে দেবো এইগুলো প্রয়োজন নেই, ওগুলো তোমাদেরকে করার কোনো দরকার নেই। ঠিক আছে, আর এই যে ভার্বের ক্লাসে এই যে পিপিটিটা তোমরা দেখছো, এই পিপিটিটা প্রিন্ট আউট করার দরকার নেই, স্ক্রিনে যেটা দেখাচ্ছে এটা প্রিন্ট আউট করার দরকার নেই। ওই যে গ্রামার বলে শেষে একটা নোট দিলাম না, সেই নোটটা প্রিন্ট করলেই হবে, ওটা হচ্ছে প্রিন্টেবল, এটা প্রিন্টেবল নয়। ওকে, দেখো আমরা এর আগের দিন ভার্বের প্রকারভেদ শুনেছিলাম। ভার্বকে মেনলি দুটো ভাগে ভাগ করা যায়, একটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর একটা অ্যাক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এটা তো আমরা শুনেছিলাম, এটা আমরা দেখেছিলাম। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো এই যে ভার্ব, এই যে ভার্ব, অ্যাকচুয়ালি ভার্ব হচ্ছে দু প্রকার। অ্যাকচুয়ালি ভার্বকে যদি ভাবা যায়, ভার্ব হচ্ছে দু প্রকার। একটা কি, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। দাঁড়াও, ফাইনাইট ভার্ব মানে কি, ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর একটা নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। একটা নন ফাইনাইট ভার্ব মানে কি, নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ, ক্লাস রোল সেকশন বি লিখলে হবে না, নামটাও কিন্তু লিখতে হবে। ঠিক আছে, নামটা অবশ্যই কিন্তু লিখে দেবে, যে মেসেজ করলে নামটা অবশ্যই তার কিন্তু লিখে দেবে। ঠিক আছে, চল একটা আমরা কি পড়বো আজকে, ফাইনাইট ভার্ব, আর একটা পড়বো আমরা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে কি, ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবারে স্যার সমাপিকা ক্রিয়া কোনটা? ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ 1 মিনিট ওয়েট করো। হ্যাঁ, এবার দেখো ফাইনাইট ভার্ব যদি তোমরা জানতে চাও স্যার ফাইনাইট ভার্ব কোনটা,
তো মনে রাখবে ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, এগুলো আমরা পরে আসি কাকে বলে। তো যদি আমরা উদাহরণ হিসাবে বা যদি আমরা সংজ্ঞা হিসাবে দেখতে চাই, তো আমরা বলতে পারি এ ভার্ব হুইচ চেঞ্জেস ইটস ফর্ম অ্যাকর্ডিং টু দ্য নাম্বার, পার্সন, টেন্স অ্যান্ড মাস্ট বি হ্যাজ সাবজেক্ট ইজ কল্ড ফাইনাইট ভার্ব। তাহলে যেসব ভার্বকে তোমরা খাতাতে নোট ডাউন করো, যে সকল ভার্বকে আমি ওটা লিখে দিচ্ছি, হ্যাঁ, যে সকল ভার্বকে নাম্বার, আরসেন, PERSON, আরসেন এবং টেন্স, TENSE, টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় তাদের আমরা ফাইনাইট ভার্ব বলি, FINITE, ফাইনাইট ভার্ব বলি। ওকে, তাহলে কি বললাম, যে সকল ভার্বকে, সবাই লিখেছো? যদি লিখেছো একটা লাইক করে জানাবে। যে সকল ভার্বকে নাম্বার এবং পার্সন অনুযায়ী, এবং কি ক্রিয়ার কাল বা টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায়, কি বললাম, যে সকল ভার্বকে নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় তাদের আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। আমরা যদি ইংরেজি ডেফিনেশন হিসাবে যদি দেখতে যাই, আমরা কি বলবো, এ ভার্ব হুইচ changes its form according to the number, person or tense and must has subject is called finite verb, মানে কি, যে সকল ভার্বকে নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় তাদের আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। যেমন ধরো আমি লিখতে পারি আই স হার ক্রাইং, ভালো করে বোঝো, আমি লিখতে পারি আই স হার ক্রাইং। আমি তার কান্নাটা কিন্তু দেখেছিলাম, স মানে দেখেছিলাম, অতীতকালে দেখেছিলাম। তাহলে দেখো, স এর যদি ভার্বের 1 নাম্বার রূপ, ভার্বের 2 নাম্বার রূপ, ভার্বের 3 নাম্বার রূপ, ক্লাসের শেষে আমি 3টা ভার্বের ফর্ম আমি কিন্তু দিয়ে দেবো, একটা PDF এর নোটস আমি কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো ভার্বের 3 নাম্বার রূপ, দেখো ভার্বের SEE, সিটা কি ভার্বের 1 নাম্বার রূপ, স SAW, আর সিন SEEN। তাহলে দেখো এটা ভার্বের 1 নাম্বার রূপ সি মানে দেখা। ভার্বের 2 নাম্বার রূপ কি, ভার্বের 2 নাম্বার রূপ হচ্ছে স মানে 2 নাম্বার রূপ, স মানে দেখেছিলাম বা দেখা হয়েছিল অতীতকালে, এটা হচ্ছে বর্তমানকাল, প্রেজেন্ট টেন্স। এটা হচ্ছে স পাস্ট টেন্স মানে 2 নাম্বার রূপ, আর প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের 3 নাম্বার রূপ। সিন মানে দেখবো, ভবিষ্যতে দেখবো, ঠিক আছে, তো সিনের আগে, ঠিক আছে, সিন। তাহলে আই স, দেখো ভার্বের 1 নাম্বার রূপ থেকে 2 নাম্বার রূপে পরিবর্তন হলো, যখন অতীতকালে আসছে তখন ভার্বের রূপটা পরিবর্তন হচ্ছে, সি থেকে স হয়ে যাচ্ছে কি যাচ্ছে না, বলো, যাচ্ছে তো, এখানে তো পরিবর্তন হচ্ছে। তাইলে দেখো আই এর পরে স হচ্ছে, সি থেকে স হয়ে গেল। আমরা তো জানি সি মানে দেখা জানি, তাহলে অতীতকালে আমরা স করতে পারি আমি তার কান্নাটা দেখেছিলাম। অতীতকালে সে কাঁদছিল, সে দেখেছিলাম সে কত জোরে জোরে কাঁদছিল। তুমি বলবে, মা জানো আমি তার কান্নাটা দেখেছিলাম, জানো সে কত কষ্টে কাঁদছিল তার বন্ধুটা যখন মারা গেল, আমি তার কান্নাটা দেখেছিলাম, আই স হার ক্রাইং, ঠিক আছে?
তাহলে দেখো ভার্বটা চেঞ্জ হচ্ছে, শটা একটা ভার্ব, শটা একটা মেন ভার্ব। তাহলে দেখো ভার্বটা চেঞ্জ হচ্ছে কি অনুসারে, টেন্স অনুসারে এখানে চেঞ্জ হচ্ছে, ক্রিয়ার কাল অনুসারে চেঞ্জ হচ্ছে। অতীতকাল যখন বোঝাচ্ছে আমরা অতীতকালের ফর্মটা ইউজ করছি, যখন বর্তমানকাল বোঝাবে আমরা বর্তমানকাল ইউজ করব, যখন ভবিষ্যৎকাল বোঝাবে আমরা ভবিষ্যৎকাল ইউজ করব। ওকে, যদি বর্তমানকাল বোঝাতো তাহলে সি হতো, যদি অতীতকাল বোঝাতো তাহলে দেখো স হয়েছে অতীতকাল বোঝানোর জন্য, যদি ভবিষ্যৎকাল বোঝায় তাহলে সিন হবে। ওকে, তাহলে যে সকল ভার্বকে আমরা নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় তাদের আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি। বলো ইয়েস অর নো, বলো ইয়েস অর নো। ক্লিয়ার হয়েছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? যদি হয়েছে একটা রিয়েক্ট দিয়ে অবশ্যই জানাবে। ওকে, তাহলে আমাদের ফাইনাইট ভার্ব ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা যদি পড়ি নন ফাইনাইট ভার্ব কোনটা, এবারে যদি আমরা পড়ি নন ফাইনাইট ভার্ব কোনটা, ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব কোনটা মনে রাখবে, a non-finite verb is a form of a verb that is not limited by person, number or tense in a sentence, cannot act as a main verb। দেখো আমরা কি বলতে পারি, কি বলতে পারি, নন ফাইনাইট ভার্ব মানে কি অসমাপিকা ক্রিয়া। আমি রংটা চেঞ্জ করি, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ওয়েট করো, ঠিক আছে। দেখো না, রেড দিলে তো হবে না, দাও, দেখো সবুজ রং দিলাম। দেখো কোথায় লেখাচ্ছে, এবার দেখো, এবার দেখো নন ফাইনাইট মানে কি, নন ফাইনাইট মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। মানে আমরা যদি ইংরেজিতে ডেফিনেশন হিসাবে জানতে চাই তাহলে আমরা কি বলতে পারি, এ নন ফাইনাইট ভার্ব ইজ এ ভার্ব of verb that is not limited by person, number or tense in a sentence and cannot act as a main verb। মানে এর বিপরীতটা, ফাইনাইট ভার্বের বিপরীতটা, যেগুলোকে কোনো নাম্বার, পার্সন অনুযায়ী যেগুলোকে কোনো চেঞ্জ করা যায় না, যেগুলোকে কোনো চেঞ্জ করা যায় না, নাম্বার হোক, পার্সন হোক বা যেই হোক, টেন্স হোক, এগুলো অনুযায়ী কোনো রকমের চেঞ্জ করা যাবে না, তাদেরকে আমরা কি বলে থাকি, তাদেরকে আমরা নন ফাইনাইট ভার্ব বলতে পারি। ঠিক আছে, দেখো ফাইনাইট ভার্ব মানে যদি সমাপিকা ক্রিয়া হয়, যদি এটা হয় যে নাম্বার, পার্সন অনুপাতে যদি চেঞ্জ করা যায়, এটা যদি ফাইনাইট ভার্ব হয়, তাহলে নন ফাইনাইট মানে কি অসমাপিকা ক্রিয়া, মানে কি তার বিপরীতটা। তাহলে যেগুলো চেঞ্জ করা যাবে না তাদেরকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া, যেগুলো নাম্বার অনুপাতে চেঞ্জ করা যাবে না, যেগুলো পার্সন অনুপাতে চেঞ্জ করা যাবে না, যেগুলো টেন্স অনুপাতে পরিবর্তন করা যাবে না, তাদেরকে আমরা কি বলতে পারি, তাদেরকে আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব। বলো বলো ইয়েস অর নো। ক্লিয়ার হয়েছে বিষয়টা? লেখো, বাংলাতে লেখো, বাংলাতে লিখে নিও, একই রকম ভাবে ওইটাই লিখবে, শুধু চেঞ্জ করা যাবে না বা পরিবর্তন করা যায় না, শুধু ওই যায়ের পরে একটা না হবে, যায়ের পরে এই যে যায় আছে না, এই যায়ের পরে একটা না হবে, তাহলে একই রকম হয়ে গেল। উদাহরণ, এই একই রকম হয়ে গেল, তোমরা নেক্সট একই রকম ভাবে লিখে নেবে, তো অনুযায়ী পরিবর্তন করা যায় না, তাদের আমরা কি বলি, ফাইনাইট ভার্ব বলি। হয়ে গেল। এইবার দেখো ফাইনাইট ভার্বকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? একটা মেন ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। তোমরা আগের দিন পড়িয়েছি আমরা। মেন ভার্ব কোনটা? মেন ভার্ব যেই মেন ভার্ব সেই প্রিন্সিপাল ভার্ব সেই লেক্সিক্যাল ভার্ব। ঠিক আছে, মেন ভার্বকে চেনার উপায় আজ আমি শেখাবো। আরেকটা দেখো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব। ওকে, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব এগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়ার ভাব, সমাপিকা ক্রিয়ার ভাগ। সমাপিকা ক্রিয়াকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, একটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা বাকি লেক্সিক্যাল ভার্ব, আরেকটা কি, আরেকটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব বা সহায়ক ক্রিয়া। ওকে, এইবারে দেখো মেন ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব। আমরা আগের দিন ক্লাসে শিখিয়েছি ট্রানজিটিভ কোনটা। ট্রানজিটিভ মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক ক্রিয়া। বলো ইয়েস অর নো। ট্রানজিটিভ মানে কি? আমি আরেকবার রিপিট করে দিচ্ছি আগের ক্লাসে। ট্রানজিটিভ মানে কি? যে ভার্বের পরে, যে মেন ভার্বের পরে আমরা কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারি বা সাবজেক্ট ছাড়া সেই বাক্যটা সম্পূর্ণ হবে না। যে মেন ভার্বের পরে সাবজেক্ট অবশ্যই ব্যবহার করা যাবে, সাবজেক্ট অবশ্যই ব্যবহার হবে, সেই সব ভার্বগুলোকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। বলো
বলো ইয়েস অর নো, খেয়াল পড়লো? মনে হয়েছে? মনে হয়েছে বিষয়টা? খেয়াল হয়েছে? ট্রানজিটিভ ভার্বটা হ্যাঁ খেয়াল স্যার। হয়েছে? হ্যাঁ। তাহলে যেসব মেন ভার্বের পরে, যেসব মেন ভার্বের পরে আমরা সাবজেক্ট ব্যবহার করব, আমরা সাবজেক্ট ব্যবহার যদি না করি তাহলে আমাদের বাক্যটা অসম্পূর্ণ থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে সেই সব ভার্বগুলোকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। মানে ট্রানজিটিভ ভার্বের পরে কিন্তু সাবজেক্ট অবশ্যই ব্যবহার হবে। না যদি ব্যবহার হয় তাহলে সেই ভার্বগুলো আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। যেমন আমি লিখতে পারি আই ইট, কোথায় যে লেখাচ্ছে, যেমন আমি লিখতে পারি আই প্লে ড্যাশ, আই প্লে ফুটবল। যদি আমি ফুটবল, ক্রিকেট, খাড্ডু কাবাডি যদি না বলি, তুমি কি বুঝতে পারবে যে তুমি কি খেলছো? তুমি কি বুঝতে পারবে যে আমি কি খেলার কথা বলেছি? বুঝতে পারবে কি? তাহলে এখানে আমি তো ক্রিকেট লিখতেই পারি, CRICKET, আই প্লে ক্রিকেট। দেখো যখন আমি ভার্বের পরে যখন আমি অবজেক্টটা দিয়ে দিলাম, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, যখন আমি অবজেক্টটা দিয়ে দিলাম তখন বাক্যটা সম্পূর্ণ হলো। তাছাড়া যদি আমি অবজেক্টটা না দিতাম তাহলে বাক্যটা সম্পূর্ণ হতো না। তাহলে এই যে ভার্বটা আছে না, এই যে ভার্বটা আছে এখানে, এই ভার্বটা কি ভার্ব? এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বটা কি ভার্ব? এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্ব বা সমাপিকা ক্রিয়া, ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। ওকে। আবার তার বিপরীতটা কি? ইনট্রানজিটিভ ভার্ব। মানে যেসব মেন ভার্বের পরে কোনো রকমের অবজেক্ট ব্যবহার করা যায় না বা হবে না, আমরা হবে কিন্তু আমরা সেটা ব্যবহার না করলেও, আমরা অবজেক্টটা না দিলেও বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে। আমরা অটোমেটিকলি আমরা হচ্ছি মানুষ, আমাদের বুদ্ধি অনেক বেশি। আমরা কি করি? আমরা সহজেই বুঝতে পেরে যাই সেটা কি বলতে চেয়েছে, সেই অবজেক্টটা কি হতে পারে। যদি বলি পাখিরা উড়ছে, যদি বলি দ্য বার্ডস আর ফ্লাইং, দ্য বার্ডস আর ফ্লাইং, FLYING, দ্য বার্ডস আর ফ্লাইং। যদি আমি এটা এখানে হলো না, দাঁড়াও আমি ভালো করে লিখছি। হ্যাঁ, যদি আমি বলি দ্য বার্ডস, BIRDS, বার্ডস আর ফ্লাইং, FLYING, ফ্লাইং, তারপরে ড্যাশ, আমি কিছুই বললাম না, দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিরা উড়ছে। তাহলে তুমি বলো, তুমি একটা বুদ্ধিমান স্টুডেন্ট, তুমি একটা মানুষ, তুমি কি বুঝতে পারছো না পাখিগুলো কোথায় উড়ছে? তুমি কি বুঝতে পারছো না পাখিগুলো কোথায় উড়ে? পারছো কি না? তুমি অবশ্যই বুঝতে পারো। সঙ্গে সঙ্গে যদি আমরা বলি পাখিরা উড়ছে, আমরা সঙ্গে সঙ্গে মাথার মধ্যে আমাদের চলে আসে যে পাখিরা তাহলে আকাশে উড়ছে। এখানে অবজেক্টটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দ্য বার্ডস এটা হলো সাবজেক্ট, এটা হেল্পিং ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে। দেখো এরপরে কিন্তু অবজেক্ট আমাদের কিন্তু ব্যবহার করা হলো না। অবজেক্ট কিন্তু না দিলেও কোনো ব্যাপার নেই, আমরা সহজেই বুঝে যাচ্ছি অবজেক্টটা কি হতে পারে। তার জন্য দেখো এই অবজেক্টটা না দিলেও বাক্যটা সম্পূর্ণ হচ্ছে, আমাদের মনের ভাব প্রকাশ পাচ্ছে। তার জন্য ফ্লাইংটা কি হবে? ফ্লাইংটা হবে কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব। এবার দেখো আজকের যে টপিকটা হচ্ছে, এই ট্রানজিটিভ ভার্বকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি? একটা একটা কজেটিভ ভার্ব, একটা কগনেট ভার্ব, একটা ফ্যাক্টিটিভ ভার্ব। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, সরি ফর ইন্টারাপ্টেড। আচ্ছা, 11 জন থেকে হয়ে গেল 9 জন। কি ক্লাসটা ভালো লাগছে না নাকি? ক্লাসটাতে আছো তো? ক্লাসে কে কে আছো? ক্লাসটা ইয়েস শুনতে স্যার। পাচ্ছ? হ্যাঁ। আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো তাহলে কি, তাহলে আমরা দেখো ট্রানজিটিভ ভার্বকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা পজিটিভ ভার্ব, একটা কগনেট ভার্ব, একটা ফ্যাক্টিটিভ ভার্ব। ওকে। এবারে দেখো ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়াকে,
ইন্ট্রানজিটিভ ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা লিঙ্কিং ভার্ব বা ক্যাপুলেটিভ ভার্ব বা ক্যাপুলা ভার্ব বা সংযোজক ক্রিয়া, একটা কোয়াসি প্যাসিভ ভার্ব। শুধু ভাগগুলো মনে রাখো, এগুলো ডিটেলসে এখন তোমাদের কোনো জানার প্রয়োজন নেই, যখন আমি জানাবো তখন কিন্তু তোমরা শিখবে, যখন শেখাবো তখন শিখবে। শুধু তোমরা এই ভাগগুলো জাস্ট একটু মনে রাখো, এগুলো কটা কটা ভাগ, তোমাদের এই ভাগগুলো সিলেবাসে নেই, কিন্তু আমাদেরকে তো গ্রামারটা পুরোপুরিভাবে তো শিখতে হবে, গ্রামারটা আর অর্ধেক শেখা যায় না, গ্রামারটা পুরোপুরি ভাবে শিখতে হবে। তো এগুলো আমরা অন্য সময় আমরা শিখবো, যে কগনেট ভার্ব কাকে বলে, ফ্যাক্টেটিভ ভার্ব কাকে বলে, এগুলো আমরা অন্য সময় শিখবো। তোমাদের সিলেবাসের মধ্যে আছে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, এগুলো কিন্তু এক্সামে আসে। ওকে, চলো নেক্সট। এবার দেখো আমরা ফাইনাইট ভার্বের তো ভাগগুলো শিখেছি, ফাইনাইট ভার্বের এই দেখো এগুলো সব কিন্তু ফাইনাইট ভার্ব চলছে, এই ভাগগুলো সব কিন্তু ফাইনাইট ভার্ব কিন্তু চলছে। দেখো ফাইনাইট ভার্বকে ভাগ করছে দুটো ভাগে, আবার মেন ভার্বকে ভাগ করছে দুটো ভাগে। দেখো নন ফাইনাইট কিন্তু এখনও ভাগগুলো আমরা আসিনি। এবার দেখো নন ফাইনাইট ভার্বকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, একটা প্রাইমারি বা টেন্স এক্সুলারি ভার্ব, একটা মোডাল এক্সুলারি ভার্ব। প্রাইমারি বা টেন্স এক্সুলারি ভার্ব কোনগুলো, প্রাইমারি বা টেন্স এক্সুলারি ভার্ব কোনগুলো, দেখো প্রাইমারি বা টেন্স এক্সুলারি ভার্ব হচ্ছে, যেমন হচ্ছে বি ভার্ব, যেমন হচ্ছে হেভ ভার্ব, যেমন হচ্ছে ডু ভার্ব। দেখো বি ভার্ব মানে কি, হওয়া অর্থে, বি ভার্ব মানে কি হওয়া অর্থে, হওয়া, বি মানে হওয়া, মনে রাখবে বি মানে হওয়া, তো হওয়া অর্থে কি, দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, বি, বিং, বিন, আর্ট, ওয়াজ, ওয়ের, এই যে এই এই লাস্টের যে তিনটা, এই লাস্টের তিনটা মনে রাখবে ইংরেজি কবিতা লেখার সময়, ইংরেজি কবিতা লেখার সময় তার যে ছন্দ, সেই ছন্দটা মেলানোর জন্য এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। এই তিনটা ওয়ার্ড, এই আর্ট, ওয়াস্ট, ওয়েট, এই তিনটা ওয়ার্ড ইংরেজি কবিতায় ছন্দ লেখার জন্য কবিরা এই তিনটা ওয়ার্ড ব্যবহার করে। বাকিরা আমরা গ্রামারে এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, হ্যাভ, ঠিক আছে, বিন, বিং, এগুলো কিন্তু আমরা গ্রামারের ক্ষেত্রে বি ভার্ব হিসাবে কিন্তু ব্যবহার করি। এগুলো তো আমাদেরকে মুখস্থ করতে হবে, এছাড়া তার কোনো উপায় নেই। ঠিক আছে, বি ভার্ব কোনগুলো, হওয়া অর্থে কী কী বোঝাচ্ছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, বি, বিং, বিন, এগুলো সব কিন্তু বি ভার্বের অংশ। হেভ ভার্ব কি আছে, হেভ ভার্ব কি আছে, আছে অর্থে, হ্যাভ মানে আছে, তোমরা তো সবাই জানো হ্যাভ মানে আছে, তাহলে আছে অর্থে কি বোঝাচ্ছে, হ্যাভ, হ্যাজ, হেড, হ্যাজ, হেডস, হেডস। দেখো এই দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড তোমরা নতুন পেলে, এই দুটো ওয়ার্ড কিন্তু বিভিন্ন কবিতায় কবিতা লেখার জন্য ব্যবহার করা হয়। তাছাড়া ডু ভার্ব কি কি আছে, ডু ভার্ব মানে দেখো ডু, ডাজ, ডিড, এগুলো কিন্তু ডু ভার্ব। হেভ ভার্ব কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হেড, এগুলো হ্যাভ ভার্ব। আর বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, বি, বিন, বিং, এগুলো সব কিন্তু বি ভার্ব। এগুলো পড়ে রাখবে। দেখো আর্ট, ওয়াজ, ওয়েট, ওয়াস্ট, সাল্ট, ওয়েট, হ্যাজ, হেস্ট, এগুলো সব কিন্তু কবিতায় ব্যবহৃত হয়। যেমন দাও ইউ আর্ট মুন, যদি তুমি চাঁদ হতে, যদি তুমি চাঁদ হতে, সে বলে না দেবে বিভিন্ন কবি, রোমান্টিক কবিগুলো দেবে, রোমান্টিক কবিগুলো দেবেন, শেক্সপিয়ার খুব রোমান্টিক কবি, সে কী করে তার যেটা প্রেমিকা ছিল না, তার প্রেমিকাকে তিনি প্রেজ করছে, ওগো তুমি চাঁদের মতো সুন্দর, ওগো তুমি চাঁদের মতো সুন্দর, ইউ আর এ, দাও ইউ আর্ট এ মুন, ও তুমি যদি চাঁদ হতে না, তুমি যদি চাঁদ হতে, তাহলে আকাশের রাত্রেবেলা আকাশে মিটমিট করতে, আকাশে তুমি উজ্জ্বলভাবে আলোকিত করতে পৃথিবীকে। ঠিক আছে, দাও ইউ আর্ট মুন, যদি তুমি চাঁদ হতে। দেখো এখানে আর্ট মানে হওয়া অর্থে, আর্ট মানে হওয়া, যদি তুমি, দাও মানে যদি, যদি তুমি চাঁদ হতে, দেখো আর্ট মানে হওয়া, এই যে হওয়া, বি মানে হওয়া অর্থে, আর্ট মানে হওয়া। দেখো এগুলো কিন্তু বিভিন্ন কবিতা লেখার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় এই সব ওয়ার্ডগুলো। এগুলো তোমাদের মনে না রাখলেও হবে, কিন্তু তোমাদেরকে জেনে রাখো, অনেক অ্যাডভান্স। আমাদের যেগুলো সিলেবাসে আছে সেগুলো জানলেই তো হবে না, তার বাইরেও কিন্তু আমাদেরকে জানতে হবে, আমাদের বুদ্ধিটা আপগ্রেড করতে হবে, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। এইরকম অনেক ভালো 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 জিনিস আমরা শিখবো স্পোকেন ইংলিশ ক্লাসে। আমরা যেগুলো বাড়িতে ব্যবহার করি, ঠিক আছে, যে ওয়ার্ডগুলো বাড়িতে ব্যবহার করি, কাউকে চারটা গালিগালাজ করি, সেই গালিগুলোরও আমরা শিখবো, সেই গালিগালাজগুলোরও ইংরেজিতে কি বলে সেগুলো আমরা শিখবো। আমরা বন্ধুদের সাথে ইয়ার্কি করি, আমরা বাবার মার সাথে কেমন ব্যবহার করি, আমরা বাবার সাথে কেমন ব্যবহার করি, আমরা বন্ধুর সাথে কেমন ব্যবহার করি, আমরা শপিং মলে যদি শপিং করতে যাই তার সাথে ইংরেজিতে কেমন কথা বলবো, আমরা যদি রেস্টুরেন্টে যদি ডিনার করতে যাই আমরা তার সাথে কেমন ব্যবহার করব, কিভাবে খাবার চাইবো, আমরা সব কিছু শিখবো, আমরা সব কিছু দারুণভাবে ডিজিটালভাবে কিন্তু শিখবো। ওকে,
তার সাথে প্র্যাকটিস অবশ্যই করাবো। এবারে কি আছে, মডাল অক্সিলারি ভার্ব। তার জন্য কি করতে হবে, তার জন্য তোমাকে স্পোকেন ইংলিশে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে। এগুলো তো তোমাদের আর সিলেবাসে নেই, যেগুলো আমরা এখানে শেখাবো ওগুলো আমাদেরকে এক্সট্রা করে শেখাতে হবে স্পোকেন ইংলিশের ক্লাসে। দেখো তোমাদের নেক্সট যে 2 নাম্বার আছে, একটা হচ্ছে প্রাইমারি বা টেন্স অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। একটা কি, একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। ওকে, চল নেক্সট দেখো মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো, ক্যান, কুড, তারপর কুড হ্যাভ, সেল, শুড, উইল, উড, তারপর উড হ্যাভ, মে, মাইট, মাইট হ্যাভ, মাস্ট, মাস্ট হ্যাভ, মাস্ট বি, নিড, ইউজ টু, আউট টু। এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। তোমাদের সিলেবাসের জন্য এই ওয়ার্ডগুলো তোমাকে মনে রাখতেই হবে, তোমাকে মুখস্থ করতেই হবে এই ওয়ার্ডগুলো, এছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, এছাড়া কোনো উপায় নেই যে তুমি ভাববে যে আমি কিভাবে এত মনে রাখবো। এখানে তোমাকে এই কটা যেগুলো পরীক্ষাতে দেয়, এই কটাই আমি তোমাদেরকে লিস্ট করে দিয়ে দিয়েছি, এই কটা মনে রাখলেই তোমরা পারবে। ঠিক আছে, আর তোমাদেরকে ট্রান্সফরমেশনটা যা শেখাবো না, দুর্দান্তভাবে শেখাবো, মানে একবার শিখলে আর জীবনে ভুলতে পারবে না। একবার শিখলে কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সরল বাক্য থেকে যৌগিক বাক্য, যৌগিক বাক্য থেকে জটিল বাক্য কিভাবে করবে, চোখে দেখে উত্তর করতে পারবে। চোখে দেখে, আমি চ্যালেঞ্জ করে বলছি, চোখে দেখে উত্তর করতে পারবে। অত রুলস আমি পড়বই না, একটা রুলস আমি শেখাবো না তোমাদের। অনেক কিছু আছে, এখানে ভার্ব, এখানে ফার্স্ট পারসন, এখানে সেকেন্ড পারসন, অত কিছু মনে রাখারই দরকার নেই ভাই। তোমাদের এতটুকু মাইন্ডে কত কিছু ধরবে, অত কিছু রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তোমরা শুধু আমাকে ফলো করবে, আমাকে আমার ক্লাসটা করে যাবে, দেখবে ট্রান্সফরমেশন তোমাদেরকে এত সুন্দর শিখিয়ে দেবো না, ওই কোশ্চেনের মধ্যেই তোমরা উত্তর করতে পারবে, কোশ্চেনের মধ্যে উত্তরটা লুকিয়ে আছে। তোমরা দেখবে ও এটা কোশ্চেনটা পড়বে, আচ্ছা এটা লেখা আছে, তাহলে এটা উত্তর হবে এটা। তুমি নিজেরাই বুঝতে পারবে স্যার তাহলে এটাই উত্তর হলো। এই যে দেখো তোমার উত্তরটা সঠিক হবে, তুমি চোখ বন্ধ করে উত্তরটা লিখে দিতে পারবে। এইটুকু চ্যালেঞ্জ করে বলছি তোমাকে, আমি এইটুকু গ্যারান্টি দিয়ে রাখছি। ঠিক আছে, চলো এবার দেখো ফাইনাইট ভার্ব তো পড়লাম। ফাইনাইট ভার্ব কতগুলো, ঠিক আছে, অনেকগুলো। বি ভার্ব আছে, মডাল অক্সিলারি ভার্ব আছে, ডু ভার্ব আছে, হেল্প ভার্ব আছে। ঠিক আছে, এইবার আমরা নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কি বললাম, যে সমস্ত ভার্বগুলো নাউন, নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরে কোনো ব্যবহার হয় না, চেঞ্জ হয় না, তাদেরকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি বা অসমাপিকা ক্রিয়া বলি। ঠিক তো, বা অসমাপিকা ক্রিয়া বলি। তাহলে দেখো এই নন ফাইনাইট ভার্বকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। পরীক্ষার কোশ্চেন, পরীক্ষাতে তোমাদের এই পোর্শন থেকে কোশ্চেন দেবেই দেবে। ঠিক আছে, পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন দেবেই দেবে, তোমরা মাধ্যমিকে কোশ্চেন পাবেই পাবে। ভালো করে বুঝে রাখো, তোমাদের যদি ইনফিনিটিভ, তোমাদের যদি বইয়ের গ্রামার বইপত্র তোমরা খুলে দেখবে, ইনফিনিটিভ যদি তোমরা পড়তে যাও না, যদি নিজের থেকে যদি তুমি পড়তে যাও না, মাথার উপর দিয়ে যাবে ভাই। ঠিক আছে, মাথার উপর দিয়ে যাবে, তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে, এখানে ছেলেদের মেয়েদের দুজনকেই বলছি, তোমরা যদি গ্রামার বই ফলো করতে যাও না, কিচ্ছু বুঝতে পারবে না। আমি এখানে একটা শর্টকাট একটা ট্রিক্স নিয়ে এসেছি, যেটা দেখে তোমরা বুঝতে পারবে যে সেটা ইনফিনিটিভ নাকি জিরান নাকি পার্টিসিপল। দেখো ইনফিনিটিভ কোনটা, ধরো তুমি একটা কোনো ভার্ব লিখলে, কি ভার্ব লিখলে, ধরো লিখলে রিড, READ, রিড মানে কি, পড়া। এটা তো একটা ভার্ব কি না বলো, ইয়েস অর নো? এটা একটা ভার্ব তো, VRB, এটা একটা ভার্ব। তাহলে মনে রাখবে কোনো ভার্বের আগে, মনে রাখবে। আচ্ছা, মেয়েদের কাছ থেকে কোনো রিপ্লাই পাচ্ছি না কেন? মেয়েরা কি ইনঅ্যাক্টিভ আছো নাকি অ্যাক্টিভ নেই? মেয়েদের কাছ থেকে কোনো হ্যাঁ হু কিচ্ছু নেই? হ্যাঁ বলছি তো স্যার। হ্যাঁ, অবশ্যই রিপ্লাই করবে, ক্লাসে অবশ্যই রিপ্লাই করবে। কারণ দেখো তোমরা তো ক্যামেরার ওপারে আছো না, আমি ক্যামেরার বাইরে, মানে আমি ক্যামেরার এপারে, তোমরা ক্যামেরার ওপারে আছো, কিন্তু এখানে কেমন হচ্ছে বলো তো, আমি সেই মানে আমি বুঝতে পারছি না তোমরা অ্যাক্টিভ আছো কিনা। ঠিক আছে, ওই জন্য রেসপন্সটা অবশ্যই মাস্ট, রেসপন্স অবশ্যই করবে। ঠিক আছে, দেখো ইনফিনিটিভ কিভাবে বুঝতে পারবে, মনে রাখবে ভার্বের আগে যদি টু কথাটা যোগ থাকে, টু প্লাস ভার্ব, যেমন টু গো, টু ডু, টু রিড,
ওকে, টু রিড, টু প্লে। ওকে, দেখো এগুলো সব কিন্তু ভার্ব। এই রিডটা ভার্ব, প্লেটা ভার্ব, ডুটা ভার্ব, গোটা ভার্ব। ভার্বের আগে যদি টু কথাটা যোগ থাকে, ভার্বের আগে যদি টু কথাটা যোগ থাকে, টু প্লাস ভার্ব, মনে রাখবে এক্ষেত্রে ভার্বটা 1 নাম্বার ফর্ম হবে, ভার্বের 1 নাম্বার রূপ হবে, এক্ষেত্রে ভার্বের 1 নাম্বার রূপ হবে। মনে রাখবে টু প্লাস ভার্ব, যদি ভার্বের আগে যদি টু কথাটা যোগ থাকে, কি বললাম ভালো করে মাথার মধ্যে রেখে নাও, ভার্বের আগে যদি টু কথাটা যোগ থাকে, লিখে নাও লিখে নাও লিখে নাও, ভার্বের আগে, ভার্ব এর আগে আগে যদি টু কথাটি যোগ থাকে, টু ওয়ার্ডটি যোগ থাকে, টু ওয়ার্ডটি যোগ থাকে, যোগ থাকে, তাহলে সেটি ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ হয়। ঠিক আছে, ভার্বের আগে যদি টু কথাটি, টু ওয়ার্ডটি যোগ থাকে, এই যে টু ওয়ার্ড, এই টু ওয়ার্ডটা যোগ থাকে, মনে রাখবে এই ক্ষেত্রে ভার্বের 1 নাম্বার রূপ হবে, ভার্ব ওয়ান, ভার্বের 1 নাম্বার রূপ হবে। ঠিক আছে, ভার্বের 1 নাম্বার রূপের আগে যদি টু কথাটি যোগ থাকে, তাহলে সেটা ইনফিনিটিভ হবে। এরপর কি আসছে, এরপর আসে জিরান। তাহলে ইনফিনিটিভটা ক্লিয়ার হয়েছে বলো, একটা লাইক করে জানো ইনফিনিটিভটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ একদম, ভেরি গুড। এরপর কি আসছে, 2 নম্বরে আছে জিরান। জিরান কি, জিরান মানে কি, জিরান মনে রাখবে ভার্বের 1 নাম্বার রূপের সাথে, ভার্বের 1 নাম্বার রূপের সাথে যদি আইএনজি যোগ থাকে, তাহলে ইনফিনিটিভটা কি বললাম, ভার্বের 1 নাম্বার রূপের আগে যদি টু কথাটা যোগ থাকে, তাহলে সেটা হবে ইনফিনিটিভ। আর ভার্বের 1 নাম্বার রূপের পরে যদি, বা ভার্বের 1 নাম্বার রূপের সাথে যদি আইএনজি যোগ থাকে, যেমন প্লে, যেমন ধরো প্লে, ইয়ার সাথে যদি আইএনজি যোগ করি, তাহলে কি হয়ে গেল, প্লেইং মানে খেলছে, প্লেইং মানে এখন খেলছে। তেছো থাকলে কি হয়, বর্তমানে কোনো কাজ যদি করছো থাকে, তাহলে সেটা বর্তমান কালে বোঝায়, হলো। তাইলে প্লে, তাহলে প্লে থেকে হয়ে গেল প্লেইং। দেখো প্লেটা হচ্ছে ভার্বের 1 নাম্বার রূপ প্লে, তাহলে প্লের সাথে দেখো আইএনজি যোগ হয়ে গেল প্লেইং, প্লের সাথে আইএনজি যোগ হয়ে কি হয়ে গেল, প্লেইং হয়ে গেল। তাহলে দেখো এটা কি, প্লেইংটাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি জিরান। প্লেইংটাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি জিরান। তাহলে ইনফিনিটিভ শিখলাম, তাহলে কি শিখলাম, ইনফিনিটিভ শিখলাম, জিরান শিখলাম। ওকে, ইনফিনিটিভ শিখে গেলাম, 2 নম্বরে শিখে গেলাম জিরান। ওকে, দেখো ইনফিনিটিভটা এত বড় একটা চ্যাপ্টার যে তোমাদের শিখতে প্রায় 3 দিন 4 দিন লাগতো, 3টে 4টা ক্লাস লাগতো, আমি একটা ক্লাসে শিখিয়ে দিলাম কোনটা ইনফিনিটিভ কোনটা জিরান। ওকে, এরপর কি আসছে, পার্টিসিপেল। এরপর কি আসছে, পার্টিসিপেল। দেখো এই পার্টিসিপেল মূলত 3 প্রকার, পার্টিসিপেল মূলত কয় প্রকার, 3 প্রকার। কি কি, একটা প্রেজেন্ট পার্টিসিপেল, একটা পাস্ট পার্টিসিপেল, একটা পারফেক্ট পার্টিসিপেল। কি কি বললাম, একটা প্রেজেন্ট পার্টিসিপেল, একটা পাস্ট পার্টিসিপেল, একটা পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল কোনটা, ভার্বের 1 নাম্বার রূপের সাথে আইএনজি যোগ, ভার্বের 1 নাম্বার রূপের সাথে আইএনজি যোগ। তোমরা বলবে স্যার তাহলে জিরান আর প্রেজেন্ট পার্টিসিপেলে কি, হ্যাঁ কি, যেটাই জিরান সেটাই প্রেজেন্ট পার্টিসিপেল, মানে একই রকম। জিরানও হচ্ছে ভার্বের 1 নাম্বারের সাথে আইএনজি যোগ, আর প্রেজেন্ট পার্টিসিপেল এক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, কোনটা জিরান কোনটা পার্টিসিপেল একটু আলাদা আছে। ঠিক আছে, সেটা নাউন অনুপাতে হয়। ঠিক আছে, কোনটা জিরান কোনটা পার্টিসিপেল আমি বোঝাবো, সেটা অন্য চ্যাপ্টার যখন জিরান বোঝাবো, পার্টিসিপেল যখন আলাদা করে বোঝাবো, তখন আমি তোমাদেরকে ডিফারেন্সটা বুঝিয়ে দেবো। কিন্তু এদের যে স্ট্রাকচারটা একই রকম, ভার্বের 1 নাম্বারের সাথে আইএনজি যোগ থাকলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপেল, ভার্বের 2 নাম্বার রূপের সাথে আইএনজি যোগ থাকলে হবে সেটা পাস্ট পার্টিসিপেল, আর পারফেক্ট পার্টিসিপেল হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার রূপ, হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার রূপ। ওকে, হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার রূপ। ওকে, তাহলে এই গেল পার্টিসিপেলের 3টা ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল। তোমরা শুধু একটুকু এগুলো খেয়াল রাখো, আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো ডিটেলসভাবে আলোচনা করব। তাহলে আমরা কি পড়লাম, ইনফিনিটিভ পড়লাম, জিরান পড়লাম, পার্টিসিপেল পড়লাম। ঠিক আছে, পার্টিসিপেলের মধ্যে 3টা ভাগ পড়লাম, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল। এই যে নিচে যে ছকটা দেওয়া আছে না, এই ছকটা তোমাদের কোনো কাজে লাগবে না, এই ছকটা তোমাদের করার কোনো দরকার নেই। ঠিক আছে, এই ছকটা তোমাদের কোনো কাজে লাগবে না। চলো এবারে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এবারে কি, এবারে আসছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া।
এবার দেখো তাহলে সমাপিকা ক্রিয়া কাকে বলে, সমাপিকা ক্রিয়া কাকে বলে? দেখো তাহলে কি পড়েছি আমরা, যে সব ভার্বগুলো নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, ঠিক আছে, চেঞ্জ হয়, যে সব ভার্বগুলো নাম্বার এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয়, ঠিক আছে, চেঞ্জ হয়, রূপ, যার রূপ নির্মিত হয় নাম্বার এবং কি বলেছে এখানে দেখো, তাই যে লেখাচ্ছে, এক মিনিট দাও, হ্যাঁ, এবার দেখো কি বলেছে, যে ভার্ব বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম এবং বাক্যে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী যার রূপ নির্মিত হয়, মানে যার রূপটা চেঞ্জ হয়, তাকে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। এই ফাইনাইট ভার্ব আবার দু প্রকার হয়, একটা মেন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। এ তো আগেই শিখিয়েছি আমি, এটা তো আগেই শিখালাম কিনা। ফাইনাইট ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, মেন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ওকে, চলো এবারে মেন ভার্ব তোমরা কিভাবে চিনবে? স্যার মেন ভার্বকে কিভাবে চিনবো, যেগুলো কোনগুলো মেন ভার্ব? মনে রাখবে, কোনো বাক্যে, কোনো সেন্টেন্সে যদি একটাই ভার্ব থাকে, কি বললাম, কোনো সেন্টেন্সে যদি একটাই ভার্ব থাকে, তাহলে তাকে আমরা মেন ভার্ব বলবো। তাহলে তাকে আমরা কি ভার্ব বলবো? তাহলে তাকে আমরা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলবো। ঠিক আছে, এই মেন ভার্বের সাথে মনে রাখবে, এক্ষেত্রে সাবজেক্টের সাথে কি হয়, সাবজেক্টের সাথে সাবজেক্ট তিন নম্বর হবে বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইএস কিন্তু যোগ হতে পারে, এস বা ইএস যোগ হতে পারে। যেমন দেখো আই ডু ইট, এখানে ডুটা দেখো, এখানে ডুটা একাই বসেছে, ডু ভার্ব একাই একজন আছে, একটাই আছে, তার জন্য ডুটা কি, ডুটা মেন ভার্ব। এখানে দেখো রিডস, মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে, একই জিনিস, মেন ভার্বও বলতে পারি যদি পরীক্ষার অপশনে মেন ভার্ব থাকে। বা তোমাদের পরীক্ষাতে কেমন কোশ্চেন দেয় জানো, যে মেন কোন একটা সেন্টেন্স দিয়ে দেবে, বলবে মেন ভার্বের তলায় দাগ দাও। এই সেন্টেন্সটা ধরো তোমাদেরকে দিয়ে দিল আই ডু ইট, তোমরা বলবে স্যার পরীক্ষায় কেমন কোশ্চেন আছে, ধরো তোমাদেরকে দিয়ে দিল আই ডু ইট, বলবে আন্ডারলাইন দ্য মেন ভার্ব, আন্ডারলাইন দ্য মেন ভার্ব, মেন ভার্বের নিচে দাগ দাও, তখন তোমাকে এই ডুটার নিচে দাগ দিতে হবে, ডু হচ্ছে মেন ভার্ব। ওকে, তাহলে কোনো বাক্যে যদি একটাই মাত্র ভার্ব থাকে, তাহলে আমরা সহজেই বুঝে যাব সেটা মেন ভার্ব। যেমন হি রিডস দ্য বুক, সে বইটি পড়ছে। তাহলে দেখো এখানে ভার্ব একটাই আছে, তাহলে রিডসটা কি হয়ে যাবে, মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। দেখো আই ডিড দ্য ওয়ার্ক, দেখো ডিডটা কি হয়ে গেল, ডিডটা হয়ে গেল মেন ভার্ব। আই এম ইন দ্য ক্লাস, দেখো এমটা হয়ে গেল কি, এমটা এই ক্ষেত্রে হয়ে গেল মেন ভার্ব। ওকে ওকে, দেখো যে কোনো অক্সিলারি ভার্বের পরে ব্যবহৃত ভার্বের 1 নম্বর রূপ, ভার্বের 3 নম্বর রূপ এবং ভার্বের সাথে আইএনজি থাকলে তা মূলত নন ফাইনাইট ভার্ব হয়। দেখো এবারে দেখো নন ফাইনাইট ভার্বটা কিভাবে চিনবে, অসমাপিকা ক্রিয়াটা কিভাবে চিনবে, কোনো অক্সিলারি ভার্বের পরে, অক্সিলারি ভার্ব কোনগুলো দেখো, এখানে তোমাকে তো শিখালাম অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব, যে কোনো অক্সিলারি ভার্ব, সেটা যদি টেন্স অক্সিলারি ভার্ব হয় বা সেটা যদি ওডাল অক্সিলারি ভার্ব হয়, যে কোনো অক্সিলারি ভার্বের পরে, মানে এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো অক্সিলারি ভার্বের পরে যদি সেই ভার্বটা, কোনো অক্সিলারি ভার্বের পরে কোনো যদি ভার্বের 1 নম্বর ফর্ম বা 3 নম্বর ফর্ম থাকে এবং ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা মূলত নন ফাইনাইট ভার্ব হবে। যেমন হি শুড ডু ইট, যেমন হি শুড ডু ইট। ওকে, দেখো ভার্বের 3 নম্বর রূপ, ঠিক, সরি ভার্বের দেখো 1 নম্বর রূপ আছে ডু, দেখো ডু, যেমন V1 যদি আমি লিখতে পারি V1, V2, V3, তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম ডু, ভার্বের 2 নম্বর রূপ ডিড, আর ভার্বের 3 নম্বর রূপ ডান, ডু ডিড ডান। ওকে, তাহলে দেখো এখানে ভার্বের 2 নম্বর ফর্ম নেই, যদি 2 নম্বর ফর্ম থাকতো তাহলে কিন্তু অক্সিলারি ভার্ব হতো না, এখানে ডিড থাকলে অক্সিলারি ভার্ব হতো না। এখানে ভার্বের 1 নম্বর ফর্ম আছে এবং যদি ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, এবং হয় 1 নম্বর ফর্ম থাকবে অথবা 3 নম্বর ফর্ম থাকবে, অথবা যদি ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, তাহলে আমরা বুঝতে পারবো সেই সব ভার্বগুলো হবে নন ফাইনাইট ভার্ব। যেমন হি শুড ডু ইট, দেখো এখানে ভার্বের 1 নম্বর ফর্ম আছে ডুটা, ঠিক আছে। এবারে হি হ্যাজ ডান ইট, এখানে দেখো ভার্বের
ভার্বের দেখো 3 নাম্বার ফর্ম আছে, এখানে ভার্বের দেখো 3 নাম্বার ফর্ম আছে, দেখো 2 নাম্বার ফর্মটা নেই, 2 নাম্বার ফর্মটা বলা নেই, 3 নাম্বার ফর্মটা আছে ভাই V3, তাহলে দেখো 3 নাম্বার ফর্মটা আছে ডানটা, তাহলে ডানটাকে এখানে আমরা কি বলবো, নন ফাইনাইট ভার্ব বলবো, বলবো কিনা, এখানে ডানটা দেখো, এখানে ডানটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব, ওকে। দেখো তারপরে কি, হি ডিড নট টেক ইট, হি ডিড নট টেক ইট, ঠিক আছে, সে এটা নেয়নি। দেখো টুক টেক টিক, দেখো দেখো V1 V2 V3, টেক টেক টুক, তারপর টেকেন TAKEN, দেখো KEN, ভার্বের 1 নম্বর রূপে আছে টেক, ভার্বের 2 নম্বর রূপে আছে টুক, ভার্বের 3 নম্বর রূপে আছে টেকেন। তাহলে দেখো ভার্বের 1 নম্বর ফর্মটা ব্যবহৃত হয়েছে, দেখো এখানে টেক, হি ডিড নট টেক ইট, তাহলে টেকটা কি, এখানে টেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। লাইক, লাইকটা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, তাহলে লাইকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। রেসপেক্ট, রেসপেক্টটা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, দেখো ভার্বের তাহলে এখানে হচ্ছে রেসপেক্টটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ওকে। মনে রাখবে ভার্বের 1 নম্বর রূপ অথবা ভার্বের 3 নম্বর রূপ অথবা অক্সিলারি ভার্বের পরে আইএনজি যোগ থাকবে বা ভার্বের সাথে আইএনজি যোগ থাকলেই আমরা সেই ভার্বগুলোকে কি বলবো, নন ফাইনাইট ভার্ব বলবো, ওকে। আমরা সেই ভার্বগুলোকে কি বলবো, নন ফাইনাইট ভার্ব বলবো, ওকে। আমি বেশ কিছু ক্লাসটা শেষ হওয়ার পরেই বিকাল তক্ক আমি বেশ কিছু ভার্বের 3টে ফর্ম আমি কিন্তু দিয়ে দেবো, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ঠিক আছে, 3টে ফর্ম আমি কিন্তু দিয়ে দেবো, সেইগুলো কিন্তু তোমরা প্রিন্ট করে নেবে, সেগুলো মুখস্থ করবে। ডু ডিড ডান, গো ওয়েন্ট গান, রিড রেড রেড, ঠিক আছে, টেল টোল টোল্ড, হ্যাঁ, এরকম করে প্রত্যেকটা ভার্বের 3টা করে ফর্ম আছে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পাস্ট পার্টিসিপেল, 3টে ফর্ম কিন্তু মাথার মধ্যে রাখবে, কারণ 3টে ফর্ম আমাদের কাজে লাগে, ন্যারেশন, ভয়েস, স্প্লিটিং, জয়েনিং, ঠিক আছে, জিরান বা তোমার কি বলে সমস্ত কিছু, কজ ক্লজ, সমস্ত কিছুর ক্ষেত্রে, ট্রান্সফরমেশন, সমস্ত কিছুর ক্ষেত্রে ভার্বের 3টে রূপ কিন্তু অবশ্যই কাজে লাগবে তোমাদের, ওকে। বলো, কিছু কোশ্চেন আছে বলো, তোমরা সবাই উত্তর দেবে, ছেলে মেয়ে বোধ উত্তর দেবে। আই ডিড দ্য ওয়ার্ক, হেয়ার ডিড, ডিডটা কি বলো, ডিডটা কি ভার্ব, ডিডটা কি ভার্ব বলো, অক্সিলারি ভার্ব নাকি উইক ভার্ব নাকি স্ট্রং ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব, বলো বলো, ডিডটা কি ভার্ব, এখানে ডিডটা কি ভার্ব বলো। পরীক্ষায় তোমাদের এরকম কোশ্চেন আসবে কিন্তু মাধ্যমিকে, খেয়াল রাখবে, এখানে থাকবে এইরকম দিয়ে দেবে, বলবে হোয়াট ইজ দ্য ভার্ব অফ ডিড, ডিডটা কি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ভেরি গুড। তোমরা নিজের থেকে বলবে, হ্যাঁ, গ্রিন কালার গুলো দেখে বলো না, এখানে মানে দিয়ে দিয়েছি ভুল করে। দেখো নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট দা, আচ্ছা এমন এই বলো এক কোন ভার্ব না হলে কোনো সেন্টেন্স গঠন হবে না, কোন ভার্ব না হলে, ট্রানজিটিভ ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব নাকি ফ্যাক্টেটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব, বলো তো কোন ভার্ব না হলে একটা বাক্য গঠনই সম্পূর্ণ হবে না, কি হবে উত্তর, প্রিন্সিপাল ভার্ব, এখানে প্রিন্সিপাল ভার্ব। যদি পরীক্ষায় যদি ফাইনাইট ভার্ব অপশনে থাকতো, যদি প্রিন্সিপাল ভার্ব যদি না থাকতো, যদি ফাইনাইট ভার্ব থাকতো, তাহলে ফাইনাইট ভার্ব উত্তর হতো, ঠিক আছে, ফাইনাইট ভার্ব উত্তর হতো। যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে ফাইনাইট দেখবে দুটোর মধ্যে একটা থাকবে, হয় প্রিন্সিপাল ভার্ব থাকবে না হলে ফাইনাইট ভার্ব থাকবে। যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে ফাইনাইট ভার্বে দাগ পড়বে, যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে প্রিন্সিপাল ভার্বে দাগ পড়বে, ওকে। চল বলো, নাথিং লাস্ট ফরএভার, হোয়াট টাইপ অফ ভার্ব ইজ লাস্ট ইন দিস সেন্টেন্স, লাস্ট ওয়ার্ডটা কোন টাইপের ভার্ব, বলো লাস্ট ওয়ার্ডটা কোন টাইপের ভার্ব, লাস্ট ওয়ার্ডটা, লাস্ট বলো কোন ভার্ব, নাথিং লাস্ট ফরএভার। দেখো এখানে লাস্ট ভার্ব একটাই আছে, লাস্ট বলে ভার্ব একটাই আছে, তাহলে কোনো বাক্যে যদি ভার্ব একটাই মাত্র ভার্ব থাকে তাহলে সেই ভার্বটা কি হয়ে যায়, পেন ভার্ব হয়ে যায়। কি পড়ালাম, কোনো বাক্যে দেখবে এদিক ওদিক একটু দেখবে একটাই যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বটা কি হয়ে যাবে, মেন ভার্ব বা এমভি, ঠিক তো, এটা হচ্ছে মেন ভার্ব, ওকে, মেন ভার্ব। আই এম ইন ক্লাস 12, হেয়ার এমটা কি বলো, এখানে এমটা কি, এখানে দেখো ভার্ব একটাই আছে,
তাহলে কি হবে বলো, এমটা কি ভার্ব? আরে বলো, আমরা মেন ভার্ব আমরা তো শুনেছি মেন ভার্ব, আর মেন ভার্বের তো মেন ভার্বেরই তো তো তিনটা নাম, যাকেই বলছে মেন ভার্ব তাকেই বলছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে, তাকেই বলছে লেক্সিক্যাল ভার্ব, লেক্সিক্যাল ভার্ব। তাহলে মেন ভার্ব অপশানে যদি না থাকে তাহলে প্রিন্সিপাল ভার্ব থাকবে কি, যদি প্রিন্সিপাল ভার্ব না থাকে তাহলে লেক্সিক্যাল ভার্ব থাকবে। তিনটার একজনের তিনটা নাম, ঠিক আছে, ঠিক আছে। দেখো মেন ভার্ব তো অপশানে নাই, তাহলে মেন ভার্বের আরেক নাম কি প্রিন্সিপাল ভার্ব, তাহলে প্রিন্সিপাল ভার্ব উত্তর হবে। উই শুড অবে দা লজ, হেয়ার হবে কি, আমরা আমাদের নিয়ম মান্য করতে হবে, আমাদেরকে আইন মেনে চলতে হবে। কি হবে বলো, অবেটা কি, অবে, ওবে, ওবে, ওবেড, ওবেড, ওবেড। দেখো ভার্বের যে তিনটা ফর্ম, ভার্ব ওয়ান, প্রিন্সিপাল ভার্ব। ভার্ব টু, ভার্ব থ্রি, এটা প্রিন্সিপাল ভার্ব, ওবেটা প্রিন্সিপাল ভার্বের এক নাম্বার ফর্ম আছে দেখো ওবে, ভার্বের এক নাম্বার ফর্ম আছে দেখো ওবে। এখানে দেখো ইজটাও তো একটা ভার্ব, এই সরি 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 এখানে ইজটা কোয়েশ্চেনের হিসাবে আছে, উই শুড অবে দ্য লজ। এখানে দেখো অবেটা, অবেটা দেখো এক নাম্বার ফর্ম আছে, ভার্বের এক নাম্বার ফর্ম অবে। এখানে দেখো অবেটা নন ফাইনাইট ভার্ব আছে। আমরা কি পড়ালাম, যদি ভার্বের এক নাম্বার ফর্ম থাকে বা ভার্বের তিন নাম্বার ফর্ম থাকে বা বা যদি ভার্বের সাথে আইএনজি যোগ থাকে তাহলে সেটা নন ফাইনাইট ভার্ব হয়। এখানে শুডও তো আছে, উই শুড, আমরা কি তুমি তুমি উত্তর দিলে যে কোনো বাক্যে একটাই যদি ওয়ার্ড একটাই যদি ভার্ব থাকে, আরে বাবা শুডটাও তো একটা ভার্ব আর অবেটাও তো একটা ভার্ব, এখানে বাক্যটাতে তো দুটো ভার্ব আছে। যদি শুডটা না থাকতো তাহলে অবেটা আমি প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব আমি দিতাম করে, ঠিক আছে। যদি শুডটা না থাকতো, দেখো শুডটাও তো একটা ভার্ব, শুডটা তো একটা মডেল ভার্ব। এদিকে দেখো, এদিকে দেখো, এইদিকে দেখো, এই যে শুড, এই যে এই যে এই যে এই যে দেখো, দাঁড়াও কোথায় যে লেখাচ্ছে, এই যে শুডটা, শুড দেখতে পাচ্ছ, শুডটা তো একটা অডাল অক্সিলারি ভার্ব, এটাও তো একটা ভার্বের অংশ, এটাও তো একটা ভার্বের অংশ। তাহলে এখানে শুডটা একটা ভার্ব আর ওবেটা তো একটা মেন ভার্ব, ওবেটা তো একটা মেন ভার্ব। তাহলে এখানে মেন ভার্ব হলেও ওবেটাকে আমরা কোন ধরনের মেন ভার্ব বলবো, কোন ধরনের ওবেটা এখানে, ওবেটা এখানে কোন ধরনের ভার্ব, ঠিক আছে। এখানে যদি আমরা মেন ভার্ব বলি তাহলে উত্তর হবে না, কারণ এখানে দেখো দুটো ভার্ব আছে। আমরা কি বলেছি, কোনো বাক্যে যদি একটাই মাত্র ভার্ব থাকে তাহলে সেটা হবে মেন ভার্ব, সেটা চোখ বন্ধ করে মেন ভার্ব করে দেবে, ঠিক আছে। কিন্তু কোনো বাক্যে যদি দুটো ভার্ব থাকে তাহলে দেখে নেবে, অপশনগুলো দেখে নেবে যে ভার্বের এক নাম্বার ফর্ম আছে নাকি, ভার্বের তিন নাম্বার ফর্ম আছে নাকি, না ভার্বের সাথে আইএনজি যোগ আছে নাকি। যদি এক নাম্বার ফর্ম থাকে অথবা তিন নাম্বার ফর্ম থাকে অথবা ভার্বের সাথে আইএনজি যোগ থাকে তাহলে চোখ বন্ধ করে সেটাকে নন ফাইনাইট ভার্ব করে দেবে, সেটাকে নন ফাইনাইট ভার্ব করবে। ওকে, যদি নন ফাইনাইট না উত্তর থাকে তখন প্রিন্সিপাল ভার্ব হবেই হবে, যদি না ও অপশনে থাকে তখন প্রিন্সিপাল ভার্ব উত্তর হবে, ঠিক আছে। চলো, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, মেন ভার্ব তো ক্লিয়ার হয়ে গেল, মন ভার্ব। আচ্ছা আচ্ছা চলো, এর পরের দিন ক্লাসে আমি নেক্সট টপিকটা আলোচনা করব। আচ্ছা তোমাদের মধ্যে বলো, এই পর্যন্ত তোমাদের কোনো বুঝতে অসুবিধা আছে নাকি বলো, এই পর্যন্ত তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি বলো।